হচ্ছে অন্যদিকে মাদক ব্যবসা। কোটি কোটি টাকার সম্পত্তি আস্তে আস্তে সে হয়ে লাভ করে। প্রতিবাদ করা না করতে পারে অবৈধ ব্যবসা, পরকীয়া, চাঁদাবাজি এগুলো দিন দিন বাড়তেই থাকে, কিন্তু আমি কিছু বলার মতো সাহসী পাই না। মনের প্রতিদিন একটা দিন আমি দেখি নাই যে তার বাদ নাই 10 থেকে 15-20টা ইয়াবা, আইস, সিগারেট, অ্যালকোহল এগুলো আমার ঘরের নিত্যদিনের সঙ্গী, তার বেডরুমে এগুলো নিয়ে আসা। তো এগুলো কি বলবো, আর দিন দিন যত ব্যবসার পরিধি বাড়তেছে এবং তার অরাজকতা ততই বাড়তেছে। মনির আমাকে আমি তার অপকর্মগুলো যখন দেখি সহ্য করতে না পারতাম, আমার খুব কষ্ট হতো। পরবর্তীতে আমি তখন আমার বাচ্চাদেরকে আমি ধরে অসহায় ঘুম বন্ধ করে চিৎকার দিয়ে বন্ধ করে কাঁদতাম। আমাকে সে এইসব ব্যাপারগুলো যখন আমি দেখে প্রতিবাদ করি একটু একটু করে, তখন আমার ছেলেমেয়ে বড় হয়, তখন সে আমাকে সবসময় শাসন, তোকে মেরে ফেলবো, তোর ছেলে মেয়েকে মেরে ফেলবো, তোর বাবাকে ফেলবো। আমার টাকার কাছে, আমার ক্ষমতার কাছে তোর তো কিছুই না, তোর তো কি করতে পারবো, তুই কিছু করে দেখা না, তোকে আমি কি করি। আমি বহুতভাবে নির্যাতন করি। তারপরও এইভাবে দিন চলতে থাকে, মাস চলতে থাকে, বছর চলতে থাকে, আমি বোবা হয়ে জীবনযাপন। এক পর্যায়ে এগুলো সহ্য করতে করতে আর করতে যখন পারি না, দেখলাম যে না, এর আসলে শেষটাই, এই শেষ কোথায়। আমি যেন নিপীড়িত আমার জীবনটা শেষই করে ফেলছি, কিন্তু আমার যে এই মাসুম দুটা বাচ্চা আছে, এদের কি হবে? এদেরকে পরিত্রাণের জন্য তখন মা হয়ে চিন্তা করি যে না, আমার এই জীবন জন্য আমার সন্তান কখনোই না হয়। পরবর্তী 9-12-23 তারিখ রাতে আমার কাছে সে আবারও টাকা দাবি, 10 লক্ষ টাকা দাবি করে। বাবা আমার কাছ থেকে এনে দিই, পুরোটা সেম আগের গল্প, যেই গল্প সবসময় চলমান। তখন আমি বলতাম, তোমার এত টাকা কিসের প্রয়োজন, তুমি তো এখন অনেক টাকা দেবো, তারপর আমার কাছ থেকে তোমার কেন নিতে হবে? আমার বাবা মা তোমাকে সাপোর্ট করতে করতে নিঃস্ব, তারপর তুমি আমাকে কেন বাঁচতে দিচ্ছ না? দয়া করে আমাকে মেয়ে করে একটু বাঁচার জন্য প্রার্থনা করতেছে আমার সন্তানদেরকে, যে আমাকে বাঁচতে হবে, তুমি তোমার জীবন নিয়ে অন্য জায়গায় চলে যাও। যখন আমি তার কোনো কথা না শুনতাম, তখনই সে পদ্ধতি বিভিন্ন সময় তার হাতের কাছে যখন যেটা পাই সেটা দিয়ে আমাকে আঘাত করত। এরকমই একদিন একটা রাতের ঘটনা, সেটা ছিল 9-12-23 তারিখ রাতে। তখন রাত সম্ভবত 11টা কি, তখন আমাকে বলতেছে, আজকের মধ্যে যে হলো তোর বাবার কাছ থেকে, মার কাছ থেকে আমার টাকা এনে দিবি, না হলে আমি তোকে যাবো তো তাই শুনতে। তোমার কি শুনতে হবে, আর কত শুনবো? তুই যদি আমাকে টাকা না দিস, আমার বড় একজন আমেরিকার নেতা আসবেন, তুই তাকে মনোরঞ্জন। তখন আমি একদম আকাশ থেকে বলি, এরকম আমাকে কি বলতেছে, তুমি কি নেশা খেতে পাগল হয়ে গেছো, এগুলো কি বলতেছে? আমার পক্ষে এরকম তোমার অস্থির কাজ কখনো করা সম্ভব। তখন তার কথা শুনতে অস্বীকার করি, তখনই তার হাতের কাছে এক হাতে ছিল একটা গ্লাস, আর হাতে ছিল একটা হাতুড়ি। সেই হাতুড়ি দিয়ে আমাকে তখন শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করছে। আঘাত করার এক পর্যায়ে আমার মাথা সে আঘাত করতে, তখন আমি এক পর্যায়ে বাঁচার জন্য চেষ্টা করি, তারপর আঘাতপ্রাপ্ত হয়ে আমি ওই সময় অজ্ঞান হয়ে যাই। এবং আমার বাসায় অনেক চিল্লাচিল্লি শব্দ হচ্ছিল। সে একজন পাশের ফ্ল্যাটে যে প্রতিবেশী ছিলেন, সে কিছুক্ষণ পরে আমার দরজা নকানকি করে, তো পুলিশকে, রামপুরা থানা পুলিশকে ফোন করে। পরে রামপুরা থানার পুলিশ নয়, আমাকে এসে উদ্ধার করে, আমার দরজা ভেঙে আমাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায়, এবং তারা আমাকে তারপর সেই মুহূর্তেই, সেই রাত্রেই 12-12:30 আমাদের মুক্ত হসপিটালে ভর্তির পর আমার বাবা মা রাত 2টার সময় মুক্ত হসপিটাল থেকে আমাকে উদ্ধার করে রামপুরা থানায় একটা নারী নির্যাতন মামলা দায়ের করে। সেই মামলার নাম্বার হলো 6/2023। এরপরে তার সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা যারা সম্পৃক্ত আছেন, সেটা হলো আলী আজম মুকুল, ভোলা জেলার এমপি। তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, ভূমিদত্ত, লোকজন জিম্মি করে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে। আশিকুর রহমান শান্ত, ভোলা জেলার সাবেক প্রেসিডেন্ট মেম্বার ও সহ-সভাপতি, তার সাথে মিলে মনির প্রতারণার আশ্রয় নিয়ে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে 2024-এর জাতীয় নির্বাচনের সময় শান্ত এমপি মনোনয়ন পাওয়ার জন্য সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে। জহির রায়হান, ভোলা জেলার সাবেক কমিশনার, তার সাথে তার বন্ধুত্ব ছিল, সেখান থেকেও বন্ধুর সাথে মিলে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন কাজ থেকে বহু টাকা সে অর্জন করে। মনিরুজ্জামান মনির বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইয়াসিন আহমেদ সভাপতি, এই নাম ব্যবহার করে মানুষের কাছে বহু টাকা আত্মসাৎ করে। আব্দুল্লাহ আল সেগো, ভোলা চরফিল তার সাথে গভীর
হরিজনপুরের বলদির জেলার কাছিয়া গ্রামের ধবেশ্বর লোকের কাছে 40 লাখ টাকা দাবি করে। লোকটি টাকা দিতে না পারায় এবং না বলায় তার ভয়ে আগুন দিয়ে পুড়ে ফেলে এবং তার বৃদ্ধ 60 বছরের বাবাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার একটা মেয়ে ঢাকা অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক মেজবুদ্দিনের সাথে মিলে নজরুলের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে অগ্রিম টাকা ও ব্ল্যাঙ্ক চেক নিয়ে মানুষকে হয়রানি করেন। 14 জুলাই 24 রামপুর এলাকা ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন ফোন আসে। বিভিন্ন সময় নামে বেনামে সিম ব্যবহার করে। ফোন আসলে আন্দোলন ঠেকানোর জন্য সাংগঠনিক ও আপন ছোট ভাই রাস্তায় নিয়ে অস্ত্র, ব্যাগে বোম ও হেলমেট নিয়ে রাস্তায় যেত এবং সকল অপকর্মের সাক্ষী আমি নিজে। 5 আগস্ট থানা লুজ করে সরকারি অস্ত্রগুলো বাসায় নিয়ে আসি। এটা দেখে আমি খুব ভয়ভীত সন্তুষ্ট হয়ে যাই। তখন আমি তাকে বলি, এগুলো সরকারি জিনিস তুমি কেন এনেছো? তখন বলে, খবরদার, একটা কথা দিয়ে জমা দিয়ে তোর কথা বের হয় তাহলে তোকে আজকে রাত্রেই খুন করে ফেলবে এবং তোর বাচ্চাদেরকেও তোকে আমি শুভ মেরে ফেলবো। এই কথাগুলো শুনে আমি দিনকে দিন ভয়ভীত আতঙ্কিত হয়ে আমার বাচ্চা লেখাপড়ার ক্ষতি হবে এবং মানসিক কোনো কষ্ট পাবে সেজন্য আমি চুপ হয়ে একদম বোবা হয়েছি। কিন্তু এখানেও ক্ষান্ত হয় না। এক পর্যায়ে একদিন 12 আগস্ট 2024 অস্ত্রগুলিকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যায়। এই ঘটনা দেখে আমি বুঝতে পারি আসলে এই বড় দারুণাকার ধারণ করতেছে। হঠাৎ এই ঘটনা ঘটার বেশ 2 বছর পর এরকম চলতেই থাকে এবং তার সকল অপকর্মের সাক্ষী এবং তার সেকেন্ড হ্যান্ড হিসেবে তার ছোট ভাই রাসেল এটার সাথে সম্পৃক্ত জড়িত থাকে।